এসবি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আইআইসি পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ন্যারেশনের কিছু স্পেশালাইজড অর্থাৎ অ্যাডভান্সড কিছু ন্যারেশন। আগের ন্যারেশনের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি, তো আজকে আরও অ্যাডভান্স লেভেলের কিছু ন্যারেশন আমি আলোচনা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যদি কঠিন ন্যারেশন আসে পরীক্ষায়, তাহলে তোমরা অতি সহজে করতে পারবে। তো এই ন্যারেশনটা স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের স্টুডেন্টদের জন্য। সামনে আইসিডিএস পরীক্ষা আছে, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে সবার প্রয়োজন। তো এই ন্যারেশনটা গুরুত্বপূর্ণ যথেষ্ট। সেই দিক দিয়ে তোমরা এটা ভালো করে দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না টেনে, রিকোয়েস্ট করব। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো, বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। আর যারা আছোই এবং যারা দেখছো তাদের হয়তো প্রয়োজন নেই, তারা যাদের প্রয়োজন আছে, স্টুডেন্ট বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদেরকে শেয়ার করে দিলে তারা উপকৃত হবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করো, যাতে সমস্ত ভিডিওগুলো আপডেটেড পেতে পারো। তো আমরা এবার আসি ভিডিওতে। ওকে, তো আমরা ন্যারেশনটা আলোচনা করি। তাহলে এক নম্বর কি না, ডোন্ট প্লিজ পুট আউট দ্য লাইট সেড দ্য বয় টু হিজ আঙ্কেল। ডাইরেক্টে কি আছে? আগে ন্যারেশনে দেখিয়েছি ডাইরেক্ট, ইনডাইরেক্ট কাকে বলে এবং কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের বিভিন্ন নিয়ম অনুযায়ী আমি টোটাল ডিটেলসে আলোচনা করে দিয়েছি কীভাবে করতে হয়। এগুলো অ্যাডভান্স লেভেলের কয়েকটা ব্যতিক্রমী ন্যারেশন, সেগুলো আলোচনা করছি। ডাইরেক্টে আছে ডোন্ট প্লিজ পুট আউট দ্য লাইট সেড দ্য বয় টু হিজ আঙ্কেল, অর্থাৎ বালকটি তার কাকাকে বলল, দয়া করে আলোটা নেভাবেন না। তাহলে এই বাক্যটা সাধারণত দেখা যায় কি, দ্য বয় সেড টু হিজ আঙ্কেল প্রথমে থাকে, অর্থাৎ রিপোর্টেড ভার্বটা প্রথমে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচটা আগে আছে, রিপোর্টেড ভার্বটা পরে আছে। রিপোর্টেড ভার্বে বাক্য, এতে তোমাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। রিপোর্টেড স্পিচ আগে থাকতে পারে বা পরে থাকতে পারে, এতে ন্যারেশনের নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমাকে কি লিখতে হবে ইনডাইরেক্টে না, তখন কিন্তু এইটা ডাইরেক্টে আর এইটা আগে হবে না, রিপোর্টেড স্পিচটা আগে হবে না, রিপোর্টেড ভার্বের যে দিকটা সেইটাই হবে। তার দ্য বয় কি লিখবে তখন, দ্য বয় পোলাইটলি রিকোয়েস্টেড, প্লিজ থাকলে রিকোয়েস্ট হবে, বলে দিয়েছিলাম। রিকোয়েস্টেড হিজ, কাকে বলছে, হিজ আঙ্কেল। দ্য বয় পোলাইটলি রিকোয়েস্টেড হিজ আঙ্কেল, কি বলছে, নট টু। এখানে জানি ডোন্ট আছে, আগের ইম্পারেটিভ মোডে যদি নেগেটিভ থাকে তাহলে নটটা আগে হবে। নট টু পুট আউট দ্য লাইট। তাহলে কি হলো, দ্য ডোন্ট প্লিজ পুট আউট দ্য লাইট সেড দ্য বয় টু হিজ আঙ্কেল। তাহলে দ্য বয় পোলাইটলি রিকোয়েস্টেড, যেহেতু প্লিজ আছে তাহলে এখানে পোলাইটলি রিকোয়েস্টেড হিজ আঙ্কেল, এখানে ডোন্ট আছে, ইম্পারেটিভ মুডের আদেশ অনুরোধ বোঝালে বা রিকোয়েস্ট করছে, তাই সেখানে ইম্পারেটিভ মোড অনুযায়ী এখানে নট দিয়ে করতে হবে, নট টু পুট আউট দ্য লাইট। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবারে 2 নম্বরে আসি। ডাইরেক্টে কি আছে, মাই টিচার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমার শিক্ষক মহাশয় আমাকে বললেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তাহলে এখানে উপদেশ দিচ্ছে, এটাও এক ধরনের মানে ইম্পারেটিভ মুডের বাক্য। তাহলে এখানে কি লিখতে হবে, মাই টিচার, শিক্ষক যখন বলেন তখন উপদেশ দেন, মাই টিচার অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিলেন। এখানে যেহেতু ডোন্ট আছে, এখানেও নট আসবে, ঠিক আছে।
অ্যাডভাইস বি নট, এবারে টু ওয়েস্ট, এখানে ইওর আছে, আমাকে বলেছে ইওর আছে, তাহলে এখানে হবে মাই টাইম। আমি যেহেতু বলছি, এই প্রোনাউনগুলো পার্সন অনুযায়ী ব্যাখ্যা করে দিয়েছি যে এই প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ হয়, সেই জন্য এখানে এইরূপ হলো, মাই টিচার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট মাই টাইম। আমার শিক্ষক মহাশয় আমাকে উপদেশ দিলেন যাতে আমি আমার সময়টা, মূল্যবান সময়টা নষ্ট না করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে 3 নম্বর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর, মাই ব্রাদার সেড, আমার ভাই বলল, শ্যাল আই গো ফর শপিং, আমি কি শপিংয়ের জন্য যাব? তা আমি আগের দিনে বলে দিয়েছিলাম যে শ্যাল থাকলে উড হয়, তাহলে আমি এখানে দেখাবো সব সময় শ্যাল থাকলে উড হয় না, শ্যাল থাকলে শুডও হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, তাহলে মাই ব্রাদার শ্যাল আই গো ফর শপিং আস্কড, তাহলে মাই ব্রাদার সেড শ্যাল আই গো ফর শপিং আস্কড ইফ হি উড, এখানে উড হবে, স্যালের জায়গায় শুড হবে না, শুড মানে উচিত হয়ে যাবে। হি উড গো ফর শপিং, ফুল স্টপ। ওকে, তাহলে মাই ব্রাদার সেড শ্যাল আই গো ফর শপিং, মাই ব্রাদার আস্কড ইফ হি উড গো ফর শপিং, সে যাবে কিনা, শপিংয়ে যাবে কিনা সে আমাকে, আমার ভাই আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, 3 নম্বর হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর, ডাইরেক্টে কি আছে, দে সেড, তারা বলল, শ্যাল উই কন্ট্রিবিউট টু দ্য ফান্ড ফর দ্য পুয়ার, আমরা কি দরিদ্রদের জন্য যে ফান্ড আছে, আমরা কি সেই ফান্ডে দান করব? তাহলে এইটা কি হবে ইনডাইরেক্টে, দে সেড, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, দে আস্কড, এইখানেই যে আগে বললাম যে শ্যাল থাকলে সব সময় উড হবে না, এখানে কিন্তু দে আস্কড ইফ দে, এখানে শুড হবে, ইফ দে শুড, এখানে উইটা প্রোনাউনের পরিবর্তন চেঞ্জ করা লক্ষ্য করো, ইফ দে শুড কন্ট্রিবিউট to the fund for the poor, তো এই রকম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কিন্তু সবসময় শ্যাল বললেই যে উড হবে এইটা খেয়াল করবে না, অর্থাৎ এটা কি বোঝালো, সে জিজ্ঞেস করো শ্যাল উই কন্ট্রিবিউট, অর্থাৎ আমাদের এই দরিদ্রদের ফান্ডে আমাদের কন্ট্রিবিউট করা উচিত কিনা, অর্থাৎ তারা জিজ্ঞেস করলো এফ দেয়, এখানে উড হবে না, করবে কিনা নয়, কন্ট্রিবিউট করা উচিত কিনা, অর্থাৎ উচিত অর্থে বোঝাচ্ছে, তাই এখানে এই শ্যালটা শুড হয়ে গেল। হ্যাঁ, দে আস্কড ইফ দে শুড কন্ট্রিবিউট টু দ্য ফান্ড ফর দ্য পোর, অর্থাৎ সবসময় শ্যালটা উড হয় না, শ্যালটা শুডও হয়, অর্থাৎ ঔচিত্য অর্থ যেখানে বোঝাবে সেখানে কিন্তু তোমরা শুড করবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো আশা করি। পরের 5 নম্বরে আলোচনা করি। তো আলোচনা করার আগে বলে নিই যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার সাবস্ক্রাইব করতে কি কোনো কিছু লাগে বা কোনো কিছু খরচা বা এক্সট্রা খরচা বা কোনো কিছু লাগে? তো আমি বলে দিই, সাবস্ক্রাইব করতে কোনো এক্সট্রা খরচা লাগে না, কোনো অতিরিক্ত ব্যয়ের দরকার নেই। খালি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে, অল বাটনটা ক্লিক করে এবং বেল আইকনটা যদি ক্লিক করো তাহলেই বিনা পয়সায় ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমাদের কোনো চিন্তার কারণ নেই, অনলি সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে বিভিন্ন বিষয়ের ওপরে, স্পেশালি ইংলিশের ওপরে। ওকে, তো আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করি। ডাইরেক্ট আছে, হি সেড টু হার হুজ পেন আর ইউ ইউজিং, সে তাকে জিজ্ঞেস করলো কার পেন তুমি ব্যবহার করছো। তাহলে এখানে জিজ্ঞাসা করছে, তা জিজ্ঞাসা করা মানে কি ইনকোয়ার, অর্থাৎ
খোঁজ নিচ্ছে, তাহলে হি ইনকোয়ার্ড অফ হার। তাহলে ভার্বে, রিপোর্টেড ভার্বের অর্থাৎ রিপোর্টেড স্পিচের বক্তব্য অনুযায়ী রিপোর্টেড ভার্বগুলো মানে ইনডাইরেক্টে যে ভার্বগুলো হয়, তো আমি আগের ভিডিও বলে দিয়েছি। তাহলে হি ইনকোয়ার্ড অফ হার হুজ পেন, কার পেন। আর ডব্লিউএইচ থাকলে আমি আগে বলেছিলাম যে ডব্লিউএইচ যদি থাকে তাহলে ডব্লিউএইচ যদি যে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে ডব্লিউএইচটাই রয়ে যাবে, আর যদি ডব্লিউএইচ ছাড়া দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে ইফ বা ওয়েদার আসবে। হুজ পেন সি ওয়াজ ইউজিং, অর্থাৎ কার পেন সে ব্যবহার করছে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে হি ইনকোয়ার্ড অফ হার হুজ পেন সি ওয়াজ ইউজিং। ওকে, আচ্ছা, এবারে নাম্বার 6, দ্য গার্ল সেড টু দ্য স্ট্রেঞ্জার হুম ডু ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ বালিকাটি সেই আগন্তুককে জিজ্ঞেস করলো হুম ডু ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ কার সঙ্গে আপনি দেখা করতে চান। তাহলে এখানে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে কি হবে? তাহলে দ্য গার্ল asked the stranger এবারে ডব্লিউএইচ থাকলে বলে দিয়েছিলাম এই নিয়মটা মনে রাখতে হবে যে ডব্লিউএইচ যদি থাকে সেখানে একই রকম থাকে হুম ডু ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ কার সঙ্গে তুমি দেখা করতে চাও। তাহলে হুম দ্য গার্ল said to the stranger whom he wanted to see. সেই হুম ডু প্রেজেন্ট টেন্সে আছে, এখানে সিম্পল পাস্ট টেন্স হবে, এখানে পাস্ট টেন্স আছে। তাহলে হুম হি ওয়ান্টেড টু সি, অর্থাৎ কার সঙ্গে সে দেখা করতে চেয়েছিল। ওকে, তাহলে বোঝা গেল। আচ্ছা, নেক্সট ডাইরেক্টে কি আছে? আই সেড, নাম্বার 7, আই সেড ডু ইউ নো হু উইল প্রিসাইড ওভার দ্য মিটিং, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি জানো কে এই মিটিংয়ে সভাপতিত্ব করবেন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? আই আস্কড হোয়েদার, ইফ বা হোয়েদার হবে। তাহলে আই আস্কড, তাহলে আমি জিজ্ঞেস করলাম হোয়েদার হি নিউ, সে জানতো কি না। হোয়েদার হি নিউ হু উড প্রিসাইড ওভার দ্য মিটিং। তাহলে I said do you know who will preside over the meeting, তাহলে I said do you know who will preside over the meeting, তাহলে I asked whether he knew who would preside over the meeting, আমি জিজ্ঞেস করলাম যে সে জানতো কিনা যে কে এই মিটিংয়ে সভাপতিত্ব করবেন। ওকে, আচ্ছা, নেক্সট বোঝা গেল ডাইরেক্ট। দ্য বয় সেড হ্যাড আই উইংস অফ এ বার্ড, এইটা অপটিটিভ সেন্টেন্স, অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকতো, ইচ্ছামূলক বাক্য। এক্ষেত্রে অর্থাৎ ইচ্ছা অনুযায়ী হবে। তাহলে এখানে কি হবে? দ্য বয় সেড হবে না, উইশড, যেহেতু ইচ্ছা প্রকাশ করছে অপটিটিভ সেন্টেন্স। তাহলে এই ভার্বগুলো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে যে এই ভার্বগুলো বিভিন্ন ধরনের, কোথাও রিকোয়েস্ট হবে, কোথাও উইশড হবে, কোথাও অ্যাডভাইসড হবে, কোথাও অর্ডার্ড হবে, বিভিন্ন ভাব অনুযায়ী এটা করতে হয়। উইশড দ্যাট, দ্য বয় উইশড দ্যাট, ইচ্ছা প্রকাশ করছে। হি উড হ্যাভ, এখানে একটা হ্যাড আছে, তাহলে পারফেক্ট হবে হি উড হ্যাভ
উইংস অফ এ বার্ড। ঠিক আছে, দ্য বয় সেড হ্যাড আই উইংস অফ এ বার্ড। হ্যাড আই যদি আমার থাকতো, পাস্ট ইনডেফিনিট এখানে পারফেক্ট হবে, হি উড হ্যাভ উইংস, দ্য বয় উইস্ট ইচ্ছা প্রকাশ করলো দ্যাট হি উড হ্যাভ উইংস অফ এ বার্ড, যদি তার মতো একটা, তার পাখির মতো একটা ডানা থাকতো। ওকে, তাহলে এই 5, 6, 7, 8 এই 8টা বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 9 নম্বরে আসবো। তো নাম্বার 9-এ আসা যাক। ডাইরেক্টে আছে হি সেড টু মি, সে আমাকে বলল, মে ইয়োর মাদার রিকভার সুন। এখানেও একটা অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা প্রকাশ করছে যে তোমার মা যেন শীঘ্র সুস্থ হয়ে ওঠেন। সে আমাকে বলল তোমার মা যেন শীঘ্র সুস্থ হয়ে ওঠেন। তাহলে কি হবে? হি এখানে ইচ্ছা প্রকাশ করছে, হি উইস্ট। তাহলে যেখানে ইচ্ছা প্রকাশ করবে সেখানে কি হবে? না উইস্ট হবে। হি উইস্ট দ্যাট মাই মাদার, তাহলে ইচ্ছা প্রকাশ করছে, হি উইস্ট দ্যাট মাই মাদার, এখানে মে আছে, মাইট রিকভার সুন। তাহলে হি উইস্ট দ্যাট মাই মাদার মাইট রিকভার সুন, অর্থাৎ সে ইচ্ছা প্রকাশ করলো যাতে আমার মা শীঘ্র সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা, তো ডাইরেক্ট আছে হি সেড ফ্রেন্ডস লেন্ড মি ইয়োর ইয়ার্স, অর্থাৎ আমার কথায় কান দাও। সে বলল বন্ধুরা আমার কথায় তোমরা কান দাও। তাহলে কি হবে? এখানে বন্ধু অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, তাহলে অ্যাড্রেসিং এই সম্বোধন করা, অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ডস। তাহলে যেখানে এরম থাকবে তাহলে অ্যাড্রেসিং করতে হবে, অ্যাজ হিজ ফ্রেন্ডস, অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো, কি করলো? টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স, টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স, টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। ঠিক আছে, টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স, যাতে তার কথায় কর্ণপাত করে। আচ্ছা, তো বোঝা গেল এখানে অ্যাড্রেসিং করতে হবে, যেহেতু সম্বোধন সূচক আছে। এইরকম যদি বাক্য থাকে যে ফ্রেন্ডস বা ব্রাদার্স এইরকম থাকলে তখন এই অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। আচ্ছা, ডাইরেক্টের পরে কি আছে? দ্য প্লেয়ার সেড টু দ্য ক্যাপ্টেন লেট মি হ্যাভ এ চান্স প্লিজ। দ্য প্লেয়ার কী করলো? রিকোয়েস্ট করলো তার ক্যাপ্টেনকে যাতে সে তাকে আর একটা সুযোগ দেয়। হ্যাঁ, তাহলে দ্য প্লেয়ার কি হবে এখানে? ইনডাইরেক্টে দ্য প্লেয়ার রিকোয়েস্টেড, হ্যাঁ, দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, কি বললো? যে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক। টু লেট মি আছে, হিম হয়ে যাবে, সে বলছে লেট হিম হ্যাভ এ চান্স। এই প্লিজটা ছিল এখানে রিকোয়েস্টেড করে দেওয়া হয়েছে প্লিজের জন্য। তাহলে দ্য প্লেয়ার রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম হ্যাভ এ চান্স। তাহলে এখানে কি হবে? অনলি টু বসে যাবে, লেটের পরে হ্যাভ থাকে, হ্যাভ থাকলে কখনো এখানে পাস্ট টেন্স সেট আছে বলে এখানে হ্যাড হবে না, এটা খেয়াল রাখতে হবে। লেট হিম হ্যাভ এ চান্স। তাহলে পরেরটা কী হবে? ডাইরেক্ট লেট আস হারি অর উই মে মিস দ্য বাস সেট হি। তাহলে আমরা দ্রুত তার যদি সঙ্গে না পদক্ষেপ নিই তাহলে বাসটা আমরা মিস করব। তাহলে এইটা কি হবে? ইনডাইরেক্টে হি
এখানে এটা শেষে আছে সেড হি, এটা আগে চলে আসবে। হ্যাঁ, হি আর্জড, এখানে সবাইকে চাপ দেয়া বা অনুরোধ করা বা রিকোয়েস্ট করা, তাহলে এখানে আর্জ কথাটা আসবে। কেন? আর্জড অল টু হারি আপ। এই যে আর্জ কথাটা এলো, এই আর্জটা মানে সবাইকে একটা অনুরোধ করা। অর হারি আপ নেই, হারি অর উই আছে এখানে, দে মাইট মিস দ্য বাস। তাহলে কি হলো না, লেট আস হারি অর উই মে মিস দ্য বাস, সেড হি। তাহলে হি আর্জড অল টু হারি অর দে মাইট মিস দ্য বাস। সে সবাইকে আর্জ করলো, রিকোয়েস্ট করলো বা বলল, অল টু হারি, দ্রুত বা তৎপর হতে, অর দে মাইট মিস দ্য বাস, আর না হলে তারা সম্ভবত বাসটা মিসও করতে পারত। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, এরপরে নাম্বার 13 কি আছে? ডাইরেক্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ব্রেভো ওয়েল ডান। তো আমি বিভিন্ন টাইপের, যেগুলো একটু ডিফিকাল্ট বা কমপ্লেক্স টাইপের ন্যারেশান, সেগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ভয় পাবে না, তোমরা নিয়ম মতো করবে, তাহলেই ঠিক মতো বুঝে করবে, তাহলেই ন্যারেশানগুলো ঠিক হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ব্রেভো ওয়েল ডান। তাহলে কি হবে? তাহলে ব্রেভো ওয়েল ডান এইটা বলার জন্য তাহলে কি হবে, কি করতে হবে? দ্য টিচার applauded his students, প্রশংসা করলো স্টুডেন্টস, by saying that, কি বলে? that they had done well। তাহলে ওয়েল ডান, তাহলে ওয়েল ডান, তাহলে দ্য টিচার অ্যাপ্লডেড, প্রশংসা করলো, হিজ স্টুডেন্টস বাই সেই দ্যাট দে হ্যাড ডান ওয়েল, এইটা বলে যে তারা এটা কিন্তু খুব ভালো করেছে, খুব ভালো ফল করেছে। এই ব্রেভো ওয়েল ডান, এই যে এক্সক্লামেশন মার্ক থাকবে না এখানে। আগে ন্যারেশনের ভিডিওতে দেখিয়েছি কোনো এক্সক্লামেশন বা কোনো জিজ্ঞাসা চিহ্ন বা বিষয়সূচক চিহ্ন থাকবে না। তাহলে অ্যাপ্লডেড হিজ স্টুডেন্টস দ্যাট বাই সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল। বুঝতে পেরেছো আশা করি, ঘাবড়ানোর কিছু নেই। তারপরে নাম্বার 14 ডাইরেক্ট, হি সেড ইউ চিট, সে বলল ইউ চিট, মানে সে বলছে চিট, তুমি প্রবঞ্চক, চিট। তাহলে এখানে কি হবে? তাহলে হি অনলি হবে, হি কল্ড মি এ চিট। ব্যাস, এরকম যদি ন্যারেশন থাকে, পরীক্ষা দেয়া থাকে, স্কুলের পরীক্ষায় বা কম্পিটিটিভ লেভেলে কোনো চাকরির পরীক্ষায়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে সে আমাকে চিট বলল, চিট বলে ডাকলো বা চিট বলে সে তার বিরক্তি প্রকাশ করলো, তাহলে হি কল্ড মি এ চিট, এই ধরনের হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছ? অনলি হবে হি কল্ড মি এ চিট। এরকম যদি ইউ লায়ার টায়ার বলে, তাহলে সেক্ষেত্রে হবে হি কল্ড মি এ লায়ার। নাম্বার 15 কি আছে? দ্য হোস্ট সেড টু মি উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি। তাহলে যে আতিথেয়তা করতে আপ্যায়নকারী, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এক কাপ কফি, এক কাপ চা খাবে? কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে? তাহলে এখানে কি হবে? এখানেও আগেরটার মতো অনেকটা হবে, দ্য হোস্ট অফার্ড। তাহলে এগুলো একটু বিশেষ ধরনের ন্যারেশন বলে, তাহলে এগুলো আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দ্য হোস্ট অফার্ড মি এ কাপ অফ টি। তাহলে এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন থাকলেই যে ইফ বা
ওয়েদার আনতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই যে উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি পর ইফ বা ওয়েদার আনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে সেইটা ব্যতিক্রমটা দেখানোর জন্য আমি ন্যারেশনটা দেখালাম। দ্য হোস্ট সেড টু মি উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে, অর্থাৎ তার ভাবটা বোঝাতে হবে। দ্য হোস্ট অফার্ড মি এ কাপ অফ টি, অর্থাৎ আপ্যায়ন করি আমাকে এক কাপ চা অফার করল। ওকে, তেমনি এই পরেরটা, এগুলো একটু ব্যতিক্রমী, ভালো করে খেয়াল করবে। ইউর ফাদার ইজ ডেড হি সেড, তোমার বাবা মারা গেছেন, তাহলে সে বলল। তাহলে হি কি হবে ইনডাইরেক্টে, কুড নট বিলিভ দ্যাট মাই father was dead। তাহলে এখানে কি আছে দেখা গেল, ইয়োর ফাদার ইজ ডেড ডাইরেক্টে আছে হি সেড, সে বলল, মানে সে অবাক হয়ে গেল, সে বিশ্বাসই করতে পারলো না। এই ভাবটা এখানে বোঝানো আছে, ইয়োর ফাদার ইজ ডেড হি সেড, অর্থাৎ এটাকে প্রাধান্য দেয়া আছে। সেই জন্য রিপোর্টেড স্পিচটাকে এখানে আগে লেখা হয়েছে হি সেড। তাই এইটার কি হবে ইনডাইরেক্টে, হি কুড নট বিলিভ অনলি হবে, হি সেড দ্যাট ফাদার, এইসব কিছু লিখতে হবে না, হি কুড নট বিলিভ দ্যাট মাই ফাদার ওয়াজ ডেড। ঠিক আছে, সে বিশ্বাস করতে পারলো না যে আমার বাবা মারা গেছিল বলে। তাহলে এখানে এই 16টা ন্যারেশন দিয়ে তোমাদের বোঝালাম যে কিছুটা কমপ্লেক্স বা কিছুটা স্পেশাল ন্যারেশন থাকলে তোমরা কিভাবে পরীক্ষায় লিখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আবার বলবো, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটায় ক্লিক করো, অল বাটনে ক্লিক করো, তাহলে অতিরিক্ত কোনো খরচাতে আমার ভিডিওগুলো পরপর আপডেটেড ভিডিওগুলো, লেটেস্ট ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা পরীক্ষার জন্য বা বিভিন্ন প্রয়োজনে এগুলো কাজে লাগাতে পারবে। আর যাদের প্রয়োজন নেই, দেখছো ভিডিও, তাহলে যাদের প্রয়োজন আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, তাদেরকে ফরওয়ার্ড করে শেয়ার করে দিলে তাহলে তারা এগুলো পেয়ে উপকৃত হবে, তারা এগিয়ে যেতে পারবে এডুকেশনের দিক দিয়ে, ইংরেজি গ্রামার শিখে বা রিটেন ইংলিশ শিখে, রিটেন স্পোকেন এবং বিভিন্ন ধরনের ইংলিশ শিখে তারা এগিয়ে যাবে। তো আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি।